Hello everyone. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you are well. I am also well, alhamdulillah. I am Muhammad Rafid Hassan. I am your biology educator, but still I am a student. So we start our class. Okay? তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমার পিছনে হোয়াইট বোর্ডে একটা মানব রেচনতন্ত্রের চিত্র আঁকা আছে। তো এসএসসি বায়োলজির একটি অধ্যায় হচ্ছে রেচন প্রক্রিয়া, অষ্টম অধ্যায় তোমাদের বায়োলজি বইয়ের। তো এই বই থেকে আমি বোর্ড অ্যানালাইসিস করে দেখলাম এই বইয়ের এই অধ্যায় থেকে বেশ ম্যাক্সিমাম কোশ্চেন হয়েছে। অতএব এই অধ্যায়টাকে আমাদের অনেক ভালোভাবেই পড়া দরকার এবং আমরা আজকে সেটাই পড়ব। এই অধ্যায়টা এমনভাবে পড়ার চেষ্টা করব যার দ্বারা আমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো, সিকিউ উইথ এমসিকিউ। যে কোনো প্রশ্ন আসলে আমরা যাতে করতে পারি। ওকে, এবং ক্লাস শেষে আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং দেখব সিকিউ এর টাইপগুলা কেমন হয়। কেমন? তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে রেচন। এই রেচনটা কি ভাইয়া? রেচনটা হচ্ছে যে এটি এমন একটি সিস্টেম যার মাধ্যমে আমাদের দেহের মধ্যে যে বিষাক্ত নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো আছে এগুলো আমরা দেহের থেকে বাইরে নিষ্কাশিত করি। এটাই হচ্ছে রেচন। তোমরা দেখবা যে আমাদের রান্নাঘরে মায়েরা যখন রান্না করেন, রান্নার অনেক কিছুই কাজে লাগে এবং অনেক দ্রব্যাদি বা অনেক জিনিসপত্র আছে যেগুলা অপ্রয়োজনীয়, তখন আমরা সেটা পরিষ্কার করে ফেলে দিই। আমি সংক্ষেপেই বললাম। এরকম আমাদের দেহের মধ্যেও অনেক ক্রিয়া বিক্রিয়া ঘটে থাকে যার মাধ্যমে কিছু অপ্রয়োজনীয় দ্রব্য, অপ্রয়োজনীয় পদার্থ আমাদের দেহের মধ্যে থাকে, আমাদের দেহের মধ্যে পাওয়া যায়। সেটা আমরা কি করি? একটা সিস্টেম, একটা প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বের করে দিই। এই প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। বলা হয়ে থাকে যে এই বিষাক্ত পদার্থগুলো যদি আমাদের দেহে থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগবালাই হবে, এমনকি মৃত্যুর ঝুঁকিও আছে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসম্ভব সুন্দর একটি সৃষ্টি যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে কি রকম একটা সিস্টেম তৈরি করে দিলেন, কি রকম একটা সিস্টেম আমাদেরকে ফিট করে দিলেন যে আমাদের দেহের জন্য যেগুলো অনুপযোগী, অপ্রয়োজনীয়, সেগুলো আমাদের দেহ থেকে আমরা বিভিন্ন একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা বাইরে বের করে দিচ্ছি। তো এটাই হচ্ছে রেচন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মানব রেচনতন্ত্র, অর্থাৎ এই যে দুইটা বৃক্ক, রেনাল ধমনী, রেনাল শিরা, ইউরেটার হয়ে মূত্রথলিতে ইউরেটার গুলো আসছে এবং এখান থেকে মূত্র নালীর মাধ্যমে আমরা দেহ থেকে বাইরে বের করে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বাম বৃক্ক এবং এটা কি ডান বৃক্ক। দেখা যাচ্ছে যে বাম বৃক্কের তুলনায় ডান বৃক্কটা একটু নিচে, ডান বৃক্কটা একটু নিচে আছে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই 3D এর মাধ্যমে, তাহলে তোমরা বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। কেমন? তো তোমরা আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের এই যে আমি যেটা বললাম যে বাম বৃক্কের তুলনায় ডান বৃক্কটা একটু নিচে, তাই না? তো তোমরা দেখি এটা কি আমাদের উদর গহ্বরে অর্থাৎ তোমার বক্ষপিঞ্জরের নিচে উদর গহ্বরে পিঠ সংলগ্ন এই যে দুইটা বৃক্ক অবস্থান করছে, তাই না? তাহলে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃক্কগুলা কিভাবে অবস্থান করছে। আমি 3D এর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো এটা হচ্ছে বাম বৃক্ক, এটা হচ্ছে ডান বৃক্ক। এই ডান বৃক্কটা একটু নিচে আছে, কারণটা কি? নিচে হচ্ছে যকৃৎ একটু টেনে ধরছে বিদায়, যার কারণে এই ডান বৃক্কটা তোমার হচ্ছে যে একটু নিচে চলে গেছে, বুঝছো? তো আসি আমরা রেচনটা নিয়ে একটু আলোচনা করি। কেমন? রেচন কি? যে তোমরা একটু আমার সাথে সাথে লেখার চেষ্টা করিও। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত, তোমরা খাতা কলম হাতে নিছো তো আমার সাথে লিখতেছো? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহের বাইরে, রাইট? দেহের বাইরে নিষ্কাশিত করা হয়, তাকে কি বলছি আমরা? তাকে বলছি রেচন। কি বলছি? রেচন। এক্সক্রেটরি
রেচন বলে। বুঝছো? তাহলে এখন আমরা আরেকটা সংজ্ঞা দেখি, সেটা হচ্ছে যে রেচন তন্ত্র। কি দেখবো এখন আমরা? রেচন তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থ নিষ্কাশিত করা হয়, মানে দেহের মধ্যে বিষাক্ত পদার্থ নিষ্কাশিত করা হয়। আমি সংক্ষেপে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তাকে আমরা কি বলতেছি? রেচন তন্ত্র। বুঝছো? তাহলে এই যে দেখো, রেচন তন্ত্র, এক্সক্রিটরি সিস্টেম, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। এই যে রেচন তন্ত্রটা দেখছো না? তাহলে যে তন্ত্রের মাধ্যমে বিষাক্ত পদার্থ, দেহের বিষাক্ত পদার্থ, এখানে তোমরা দেহের বিষাক্ত পদার্থ লিখে নিও, নিষ্কাশিত করা হয়, তাকে আমরা বলতেছি রেচন পদার্থ। তাহলে এটা হচ্ছে রেচন তন্ত্র। এটা হচ্ছে রেচন তন্ত্র। দেখো, আমাদের যে অপ্রয়োজনীয় যে দ্রব্যগুলো, অপ্রয়োজনীয় যে বর্জ্য পদার্থ, ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো আমাদের দেহের মধ্যে থাকে, এই ক্ষতিকর পদার্থগুলা এই যে রেচন তন্ত্রের মাধ্যমে আমরা বাইরে বের করে দেই। বুঝছো আমার কথা? রেচন তন্ত্রের মধ্যে আমি এখানে কিছু যেগুলো তোমাদের বইয়ের মধ্যে ইনফরমেশন দেওয়া নাই, আমি সেটা এখানে নোট করে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নিবা যে রেচন তন্ত্রের মধ্যে কি কি থাকতেছে, রেচন তন্ত্রটা কি কি নিয়ে গঠিত। এখানে ফার্স্ট অফ অল থাকবে কি? দুইটি বৃক্ক। কি থাকতেছে? দুইটি বৃক্ক। তারপরে দুইটি ইউরেটার বা দুইটি ইউরেটার। তোমরা লিখতেছো তো আমার সাথে না? আরেকটা থাকবে মূত্রথলি, আরেকটা থাকবে মূত্রনালী। তাহলে এই চারটা অংশ নিয়ে গঠিত রেচন তন্ত্র। দুইটা বৃক্ক, দুইটা ইউরেটার, মূত্রথলি এবং মূত্রনালী, যে নালীর মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় যে পদার্থটা সেটা আমরা বাইরে বের করে দেই। দুইটি বৃক্ক কি করে? বৃক্ক মূত্র তৈরি করে। মূত্র তৈরি করে। দুইটি ইউরেটার, এই ইউরেটারের কাজ কি? ইউরেটার কি করে? মূত্র পরিবহন করে। মূত্রথলি কি করে? মূত্রকে সাময়িক জমা রাখে, সাময়িক জমা রাখে। আর মূত্রনালী মূত্রকে বাইরে বের করে, দেয়, মূত্রকে বের করে। ঠিক আছে? তাহলে আমাদের যে এই বৃক্কের মধ্যে কি হয়? রক্ত পরিশোধিত হয়। এই রক্ত পরিশোধিত হওয়ার পর রক্তের মধ্যে যেসব অপ্রয়োজনীয় পদার্থগুলো থাকে, এই অপ্রয়োজনীয় পদার্থগুলো এই যে বৃক্কের মধ্যে অনেক নানা ক্রিয়া বিক্রিয়া ঘটে। বৃক্কের মধ্যে আমরা পড়বো, বৃক্কের মধ্যে নেফ্রন থাকে, নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস থাকে, এটা নিয়ে আমরা পড়বো। ওই গ্লোমেরুলাসে রক্তটা কি করে? ছাঁকনির মতো কাজ করে। সেখানে এই ছাঁকনির মতো কাজ করায় সেখান থেকে রক্তটা পরিশোধিত হয়। যেগুলো অপ্রয়োজনীয় যে পদার্থগুলো বের হয় সেটা কি করে? এই যে ইউরেটার, দুই বৃক্কের ইউরেটার হয় মূত্রথলিতে আসে, জমা হয়। আরেকটা এখানে ইনফরমেশন আমি দিয়ে রাখছি, এই মূত্রথলির যে ধারণ ক্ষমতা, সে কতটুকু মূত্র নিজের মধ্যে ধারণ করতে পারে বা জমা রাখতে পারে। ঠিক আছে? এ হচ্ছে 700 থেকে 750 ml মূত্র জমা করে রাখতে পারে। এটা হচ্ছে এর ধারণ ক্ষমতা। কিন্তু 280 থেকে 320 মিলিলিটার মূত্র যখন এখানে জমা হয়, ঠিক আছে, 280 থেকে 320 মিলিলিটার, আর এর হচ্ছে 700 থেকে 750, এটা হচ্ছে ধারণ ক্ষমতা। যখন এই যে 280 থেকে 320 মিলিলিটার মূত্র যখন ওর মধ্যে চলে আসে, তখন কি হয়? তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে। যখন ত্যাগের ইচ্ছা জাগে, তখন এই মূত্র নালী দিয়ে আমরা দেহের বাইরে বের করে দিই। আরো ইনফরমেশন আমি এখানে তোমাদের দিয়ে রাখছি যে পুরুষের মূত্র নালীর দৈর্ঘ্যটা কত। পুরুষ
আর কি নারী, পুরুষ আর নারী, তাহলে পুরুষের মূত্রনালীর দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার। আমি বলছি বাংলায়, লিখছি ইংলিশে। আর এটা হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার। নারীদের একটা পৃথক ছিদ্রের মাধ্যমে তারা কি করে এই মূত্রটাকে দেহের বাইরে বের করে দেয়। ওকে, এখন হচ্ছে যে এই তো আমরা এখানে শিখলাম, তাই না? এমনকি পুরুষ এই যে মূত্র নালীর মাধ্যমে দেহের বাইরে মূত্রটাকে বের করে, পুরুষের এই নালীটা যেমন মূত্র মানে রেচন তন্ত্র হিসেবে কাজ করে, আবার জনন তন্ত্র হিসেবেও কাজ করে। কারণ এই নালী দিয়েই পুরুষের যে বীর্য সেটা দেহ থেকে বাইরে বের করা হয়, বাইরে বের করে দিই। তাই এটা একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখছি। আর এই যে ইউরেটারের নালীগুলার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার ইউরেটারের নালীর দৈর্ঘ্য, বুঝছো? আর বৃক্ক নিয়েও আমরা আলোচনা করছি এখন, তো তোমরা এই বিষয়গুলো অবশ্যই নোট করবা, কেমন? কারণ আমি আজকে এই অধ্যায়ের A to Z সম্পূর্ণটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে তোমাদের আর কোনো রকম এই অধ্যায় নিয়ে কোনো রকম চিন্তা না থাকে। তো এই হচ্ছে মানব রেচনতন্ত্র। আমরা দুইটা এই যে সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞাগুলো লিখে নিচ্ছ তো? তাহলে এক মানুষের রেচনতন্ত্রের মধ্যে একটা সুনির্দিষ্ট যে একটা তন্ত্র আছে, এই তন্ত্রের মাধ্যমে মানুষ দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বাইরে বের করে দিয়ে একটা সুনির্দিষ্ট তন্ত্র, এটাকেই আমরা রেচনতন্ত্র হিসাবে পরিচিত। এটাকে আমরা নাম দিচ্ছি রেচনতন্ত্র। তো রেচনতন্ত্রের মাধ্যমে 80 ভাগ মানে 80%, ঠিক আছে, 80%, 80 ভাগ, এটা মিশিয়ে দিই নাহলে ফির গোলমাল হয়ে যাবে। 80 ভাগ বর্জ্য পদার্থ আমরা দেহ থেকে বাইরে বের করি কিসের মাধ্যমে? রেচন তন্ত্রের মাধ্যমে। বাকি 20 ভাগ কিসের মাধ্যমে? দেহের বিভিন্ন বিভিন্ন কাজকর্মের মাধ্যমে, অর্থাৎ কিছুগুলা সহকারী রেচন তন্ত্র হিসেবে কাজ করে। সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে ত্বক। আমাদের ত্বক, যেরকম আমাদের গা থেকে ঘাম বের হয়, যে আমার গা থেকে ঘাম বের হচ্ছে, ত্বক। তারপরে হচ্ছে ফুসফুস, কি ফুসফুসের মাধ্যমে কিন্তু দেহ থেকে বাইরে বের হয়, যে আমরা নিঃশ্বাস দিলাম যে বাষ্প আকারে এটা চলে যায়। তারপরে কি? যকৃৎ, পৌষ্টিক নালী ইত্যাদি। এগুলা হচ্ছে আমাদের সহকারী রেচনতন্ত্র। এগুলার মাধ্যমে কি বাকি 20% যে বর্জ্য পদার্থগুলা থাকে, এগুলা এই যে সহকারী অঙ্গগুলো আছে, এই সহকারী অঙ্গগুলোর মাধ্যমে দেহ থেকে বাইরে বের হয়ে যায়। ঠিক আছে, এখন রেচন পদার্থ কি? তাহলে আমাদের দেহের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত যে বিভিন্ন বিপাক ক্রিয়ায়, বিভিন্ন হচ্ছে তোমার বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত যে নাইট্রোজেন ঘটিত যে পদার্থগুলা পাওয়া যায়, এগুলাকে কি বলা হচ্ছে? রেচন পদার্থ। তো মানুষের রেচন পদার্থগুলা কি কি আমি এখানে একটু লিখি। রেচন পদার্থ, প্রধান রেচন পদার্থ মানুষের হচ্ছে যে ইউরিয়া, যেটা আমাদের মূত্রের মাধ্যমে বের হয়ে যায়, ইউরিয়া। তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি হচ্ছে আমাদের রেচন পদার্থ। এবং আমাদের প্রধান রেচন অঙ্গ কি? আমাদের রেচন অঙ্গ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেচন অঙ্গ কি। রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক হচ্ছে রেচন অঙ্গ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বৃক্ক। তো বৃক্ক নিয়ে আমরা একটু ভালো মতো পড়ি। তো আশা করছি তোমরা হচ্ছে এই যে সংজ্ঞাগুলা এগুলা তুলে নিছো তোমরা। আমরা এখন একটা বৃক্ক, এখানে যদি আমরা একটা বৃক্ক আঁকাই, ঠিক আছে? আমার অঙ্কন যে খুব একটা ভালো হবে তা না। এখানে এই যে রেনাল ধমনী, রেনাল শিরা বিভিন্ন ভাবে তারা যাবে। আর এখানে আমরা যে রেনাল পিরামিড গুলা দিব। আমার চিত্র খুব ভালো হবে কিনা আমি জানি না, সো ইউ ক্যান ড্র মাচ মোর বেটার দেন। क्या हुआ कैसे हुआ गलती पानी आ गया। আগে আমি এখানে মূত্রের কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, যেটা মিস্টেক হয়ে গেছে।
যে মূত্রের মধ্যে কিন্তু 95% পানি, আর ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। এই ইনফরমেশনটুকু দিতে ভুলে গেছিলাম আমি। হালকা হলুদ হবে না, হয়। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমরা আমিষ খাদ্য বেশি খাই, আমিষ, মাছ, মাংস, ডিম এগুলা বেশি খেলে মূত্রের হচ্ছে যে তোমার অম্লতা বৃদ্ধি পায়। এই আমিষ জাতীয় খাবারগুলা খেলে মূত্রের কি হয়? মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। আমিষ জাতীয় খাদ্য খেলে, আমিষ খেলে কি হয়? মূত্রের অম্লতা এটা কি হয়? বৃদ্ধি পায়। এবং ফলমূল আর তরিতরকারি বেশি খেলে মূত্রের পিএইচ বেড়ে যায়। মূত্রের পিএইচ মানে ক্ষারীয়তা বেড়ে যায়। এই ইনফরমেশনটুকু আমি দিতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই এই ইনফরমেশনটুকু দিয়ে দিলাম। তো বৃক্ক, তাই না? বৃক্কের মধ্যে আমরা এটা কি? এটা হচ্ছে ইউরেটার, আমরা জানি এটা কি? এটা হচ্ছে ইউরেটার, যেটার কানেকশনটা কি? যে মূত্রথলির সাথে। এবং এটা হচ্ছে রেনাল কি? এটা হচ্ছে রেনাল ধমনী। এটা রেনাল ধমনী। আর এটা কি? রেনাল শিরা। এটা রেনাল শিরা। তাহলে আমাদের দেহের রক্তটা এই রেনাল ধমনী দিয়ে বৃক্কে প্রবেশ করে, আর রেনাল শিরা দিয়ে আমাদের রক্তটা দেহের বাইরে বেরিয়ে যায়, রাইট? তাহলে দেহের মধ্যে আমাদের যে রক্তটা মানে প্রত্যেকটা সময় আমাদের দেহের রক্তগুলা কিন্তু বৃক্কের মধ্যে সার্কুলেট হচ্ছে। বৃক্ক কি? একটা ছাঁকন প্রক্রিয়া, মানে এখানে ফিল্ট্রেট হচ্ছে, এখানে রক্তটা কি হচ্ছে? পরিশোধন হচ্ছে। তাই পরিশোধন হচ্ছে। বৃক্কের যে বাইরের অংশটা, এই বাইরের অংশটা হচ্ছে উত্তল, বাইরের অংশটা উত্তল, আর এই যে বৃক্কের যে ভিতরের অংশটা হচ্ছে অবতল। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এই অবতল অংশের যে ভাঁজ, বৃক্কের অবতল অংশের ভাঁজকে কি বলে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভাঁজকে হাইলাস বা হাইলাম বলে। হাইলাস বা কি হাইলাম, বুঝছো? হাইলাস বা হাইলাম বলা হয়। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক প্রযোজ্য এবং সিকিউর জন্য অনেক প্রযোজ্য। এবং এখানে এটা কি? এটা হচ্ছে, এখানে আমরা পাবো নেফ্রন, এখানে পাবো সংগ্রাহী নালিকা। তারপরে এই যে বৃক্কের আবরণটা হচ্ছে একটা তন্তুময় যোজক, একটা তন্তুময়, সেটার নাম হচ্ছে ক্যাপসুল। এর আবরণটা ক্যাপসুল দিয়ে এই বৃক্কটা কি থাকে? বেষ্টিত থাকে, রাইট? আমি তোমাদেরকে একটু 3Dর মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা একটু বিষয়টা ভালোভাবে লক্ষ্য করি। এইটাকে আমরা কি বলতেছি? এই অংশটার নাম হচ্ছে কর্টেক্স। কি বলবো এটা? কর্টেক্স। এই যে এগুলা হচ্ছে আমাদের রেনাল পিরামিড। তারপরে এই যে এই অংশটা হচ্ছে আমাদের মেডুলা। এটাকে কি বলছি আমরা? মেডুলা। এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তোমরা এরকম ভাবে তোমাদের কোশ্চেনের মধ্যে বৃক্কের গঠন আসলে বৃক্কের চিত্রটা দিয়ে একটু ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তাহলে বৃক্ক কি? দেখো, আমাদের উদর গহ্বরের পিছনে বক্ষপিঞ্জরের নিচে পিঠ সংলগ্ন, এই যে পিঠ সংলগ্ন দুইটি বৃক্ক অবস্থান করছে, ঠিক আছে? যার বৃক্কের যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাকে আমরা বলছি কি? বৃক্কের বাইরের অংশটাকে আমরা বলছি উত্তল, এবং ভিতরের অংশটাকে আমরা বলতেছি কি? অবতল। এই অবতল অংশের ভাঁজকে কি বলছি আমরা? হাইলাস।
এবং আমরা বৃক্কের গঠনটা আরো সুন্দরভাবে যদি আমরা বর্ণনা করি, আমি কি এগুলা মিশিয়ে দিব? আমার মনে হচ্ছে তোমরা ওগুলা তুলে নিয়েছো, এই জন্য আমি এটা ফাঁকা করে দিই। কেমন? এটা একটু ফাঁকা করে দিই, তাহলে আমরা বৃক্কের গঠনটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে পারবো। কেমন? বৃক্কের প্রস্থ, বৃক্কের প্রস্থ দৈর্ঘ্য সম্পর্কে আমাদের জানা দরকার। বৃক্কের দৈর্ঘ্য, তারপরে বৃক্কের প্রস্থ এবং বৃক্কের পুরুত্ব একটু বিস্তারিত আমরা নেই। বৃক্কের পুরুত্ব বা স্থূলত্ব। বৃক্কের দৈর্ঘ্য, এই যে বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার এবং একটা বৃক্কের প্রস্থ হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। রাইট? বুঝতে পারছো আমার কথা? তাহলে একটা বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, বৃক্কের প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার এবং বৃক্কের পুরুত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবং বৃক্কের মধ্যে এই যে সাদা অংশটা, এটাকে আমরা বলছি পেলভিস। পেলভিস, ঠিক আছে? এবং বৃক্কের রং হচ্ছে হালকা লালচে রং। বৃক্কের রং কি কালার? দেখতে কি লালচে, ঠিক আছে? এবং এ হচ্ছে কি একটা তন্তুময় একটা আবরণ, ক্যাপসুল নামক একটা আবরণ দিয়ে এটা বেষ্টিত। এবং দুইটি বৃক্কের ইউরেটার ফানেল আকৃতি, এই ইউরেটার যে ফানেল আকৃতির অংশটাকে পেলভিস বলে। এবং ইউরেটার গুলা কোথায় গায়ে যুক্ত হয়েছে? মূত্রাশয়ে যায় যুক্ত হয়েছে। রাইট? এবং এই যে ক্যাপসুল যে আছে, মানে তন্তুময় যে আবরণের ভিতরের দিকের অংশটাকে বলা হচ্ছে কর্টেক্স এবং তার ভিতরের দিকের অংশটাকে আমরা কি বলছি? মেডুলা। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে এই মেডুলার মধ্যে রেনাল পিরামিড, মেডুলার রেনাল পিরামিড তোমাদের বইয়ে আছে কত জানো? যে 8 থেকে 12টা। তো এটা হচ্ছে 8 থেকে 18টা। তো যাই হোক, তোমরা যেহেতু 8 থেকে 12টা দেওয়া আছে, 12টা কি থাকে? রেনাল পিরামিড থাকে, বুঝছো? এবং বৃক্কের মধ্যে যে নেফ্রন থাকে, এই নেফ্রনের মধ্যে যে নেফ্রনের যে গ্লোমেরুলাস অংশটা আছে, এই গ্লোমেরুলাসের মধ্যে রক্তটা পরিশোধিত হয়। ওইখানে ছাকন প্রক্রিয়ায় সেখানে মানে ফিল্ট্রেট হয়, একথায় সেখানে ফিল্ট্রেট হয়। এবং একটা বৃক্কের ওজন পুরুষের ক্ষেত্রে, আমি কি দেখবো এখন? ওজন। তাহলে বৃক্কের ওজন, এই বিষয়গুলো আমাদেরকে একটু জানা দরকার। কিসের ওজন ভাইয়া? বৃক্কের ওজন পুরুষের ক্ষেত্রে, একটা পুরুষের বৃক্কের ওজন কত জানো? 150 থেকে 170 গ্রাম। এবং নারীর ক্ষেত্রে হচ্ছে 130 থেকে 150 গ্রাম ওজন। তো এই হচ্ছে বৃক্কের তোমার একদম টোটাল ইনফরমেশন। তো বৃক্কের গঠন যদি আসে, আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলা সুন্দরভাবে একটু গুছিয়ে লিখলেই ইনশাআল্লাহ একটা ভালো মার্ক তোমরা পাবা। এবং আমি তোমাদেরকে যে নোট আছে, আমি যে এই ক্লাসটার যে নোটটা করেছি এই অধ্যায়টার, এই নোটটা আমি আমার এই ক্লাসের নিচে দিয়ে দিব, সেখানে লিংক দিয়ে দিব। তোমরা নোটটা দেখলে আমার মনে হয় না তোমাদের এই অধ্যায়টা আবার নতুনভাবে দেখতে হবে। নোটটার মধ্যে এভরিথিং অল ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই কালেক্ট করে নিতে পারবে। তো এই হচ্ছে বৃক্কের আলোচনা। আশা করছি তোমরা বৃক্কটা বুঝতে পারছো। দেখো, এই যে বৃক্কের মধ্যে আমাদের রক্তটা পরিশোধিত হচ্ছে, বৃক্কের মধ্যে রক্তটা আসছে রেনাল ধমনী হয়ে বৃক্কের মধ্যে যায়
এদিক দিয়ে রক্তটা আসে, বিভিন্ন পথে যায়, সেখানে কি রেনাল পিরামিডের মধ্যে যে নেফ্রন আছে, এই নেফ্রনের মধ্যে রক্তটা কি হচ্ছে ছাকন প্রক্রিয়া সেখানে পরিশোধন হচ্ছে। এবং যেটা হচ্ছে আমাদের রক্তের যেসব পদার্থগুলো অপ্রয়োজনীয়, যে পদার্থগুলো থাকে রক্তের মধ্যে, যেরকম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলা কি হয়, এগুলা তখন ইউরেটার, এই যে দুইটা ইউরেটার হয় মূত্রাশয়ে চলে আসে। এবং আমরা আমাদের দেহের যে বললাম যে 80% রেচন পদার্থ আমরা কি করি, মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করি। তাহলে বৃক্কটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বর্জ্য পদার্থগুলা বাইরে বের করতে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। তো এখন আমরা পড়ব হচ্ছে নেফ্রন। এখন আমরা পড়ব বৃক্কের কার্যকরী একক। বৃক্কের কি কার্যকরী একক হচ্ছে নেফ্রন। আমি এগুলা মিশাই দিচ্ছি। আমরা এখন একটু নেফ্রনটা নিয়ে পড়ব। তাহলে আমরা প্রথমত মানব রেচনতন্ত্র পড়লাম, মানব রেচনতন্ত্রে এই বৃক্কটার মধ্যে পড়লাম। এখন বৃক্কের মধ্যে যে আমরা নেফ্রনটা পাই, বৃক্কের মধ্যে যে নেফ্রন পাই আমরা, তোমরা নেফ্রনের চিত্রটা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটাকে বলতেছে হচ্ছে ইফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী। আর এটা হচ্ছে এফারেন্ট ধমনী, এফারেন্ট ধমনী। আর এইটা হচ্ছে যে ছাকনটা গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, যেটা কি ছাকনের মতো কাজ করে। এটা হচ্ছে হ্যানলির লুপ, হ্যানলির লুপ। এটা হচ্ছে নিকটতম, নিকটতম পেঁচানো নালিকা, পেঁচানো নালিকা। ঠিক আছে, এটা কি সংগ্রাহী নালিকা, সংগ্রাহী, সংগ্রাহী নালিকা। ঠিক আছে, এটা সংগ্রাহী নালিকা। বুঝতে পারছো আমার কথা? আর এটা হচ্ছে কি প্রান্তীয় নালিকা, প্রান্তীয় নালিকা। তাহলে বৃক্কটা কি? বৃক্কটা হচ্ছে বৃক্কের কার্যকরী একক, বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তোমরা একটু লিখো আমার সাথে সাথে, আমার কি যে তাহলে কি বৃক্কের কার্যকরী একক, কার্যকরী, বৃক্কের কার্যকরী এককের নাম কি? নেফ্রন, রাইট? নেফ্রন। এটা কিন্তু কোশ্চেনে আসে। তাহলে এটা কিসের চিত্র ভাইয়ারা? এটা হচ্ছে নেফ্রনের চিত্র। এটা কি বৃক্কের কার্যকরী একক কি? নেফ্রন। এখন এই নেফ্রনটা হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। নেফ্রন কয় ভাগে বিভক্ত? এখানে আমি লিখে দিচ্ছি। নেফ্রন হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রেনাল, রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। আরেকটা হচ্ছে রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল। ওকে, আবার এই রেনাল কর্পাসল যে আছে, এই রেনাল কর্পাসল হচ্ছে দুই ভাগে বিভক্ত। রেনাল কর্পাসল আবার কয় ভাগে বিভক্ত? দুই ভাগ, দুই ভাগ, দুই ভাগ। একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা গ্লোমেরুলাস। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে বমেন্স ক্যাপসুল। কি আরেকটা? বমেন্স, বমেন্স ক্যাপসুল। স্যার উইলিয়াম বমেন ওর নামানুসারে এটা নামকরণ। এই যে এটা হচ্ছে বমেন্স ক্যাপসুল, বমেন্স, আমি লিখতে ভুলে গেছিলাম, বমেন্স ক্যাপসুল। এটা কি গ্লোমেরুলাসকে আচ্ছাদন বা বেষ্টিত করে রাখছে, বমেন্স ক্যাপসুল। বুঝছো? আর রেনাল টিউবুল, রেনাল টিউবুলটা হচ্ছে তিন ভাগে বিভক্ত। এই রেনাল টিউবুল এটা কয় ভাগে বিভক্ত? এটা হচ্ছে তিন ভাগে বিভক্ত।
একটা কি, একটা হচ্ছে নিকটতম বা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। পেঁচানো নালিকা তোমরা কি আমার সাথে সাথে লিখতেছো ভাইয়ারা? আরেকটা কি, হ্যানলির লুপ, আর হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে দেখছো আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আমরা খালি তো মূত্র চাপ দিলে বিসর্জন করে দেই, তাই না? কিন্তু এই মূত্রটা কিভাবে, কোন প্রসেসে তৈরি হচ্ছে, আমাদের দেহের মধ্যে বিষাক্ত পদার্থগুলা মূত্রের মাধ্যমে বাইরে হয়ে যাচ্ছে নাইট্রোজেন গঠিত। বুঝছো ব্যাপারটা কি? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এই যে নেফ্রন কিসের অংশ? বৃক্কের অংশ। এই বৃক্কের একটা অংশ হচ্ছে নেফ্রন, রাইট? মানে বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। আবার এই নেফ্রনটা কয় ভাগে বিভক্ত হচ্ছে? দুই ভাগে, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। আবার এই রেনাল কর্পাসল হচ্ছে দুই ভাগে, এর একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবুলটা তিন ভাগে বিভক্ত, একটা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হেনলির লুপ আর একটা কি প্রান্তীয় পেঁচানো নালিকা। তাহলে এখানে রেনাল কর্পাসল কোনটা? রেনাল কর্পাসল হচ্ছে এই যে ভাইয়া, এটা হচ্ছে রেনাল কর্পাসল। এখানে কি আছে? এই যে গ্লোমেরুলাস, এবং গ্লোমেরুলাসকে যে এই যে পর্দাটা যে আচ্ছাদন করে রাখছে এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, রাইট? এবং রেনাল টিউবুল যেটা আছে এই যে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত, এই পুরাটাই হচ্ছে রেনাল টিউবুল। দেখো এখানে এই যে এটা, এই যে এই অংশটা হচ্ছে নিকটতম বা নিকটবর্তী পেঁচানো নালিকা। এবং এই যে তোমরা ছোট্ট এখানে যে চিকন হয়ে গেছে নালীটা, দিস ইজ কল্ড হ্যানলির লুপ। আর যেটা সংগ্রাহী নালিকার সাথে যুক্ত হয়েছে এটা হচ্ছে প্রান্তীয় নালিকা। তোমাদের এসএসসি লেভেলে নেফ্রন, বৃক্ক এবং রেচনতন্ত্র নিয়ে এতটুকু যদি তোমরা মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। ঠিক আছে? এতটুকু মনে রাখলে, একটু সুন্দরভাবে পরীক্ষার খাতার মধ্যে লিখলেই অনেকগুলো পাবা। এখন ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আমি এখানে তোমাদের হচ্ছে ইনফরমেশন দিয়ে রাখি যে একটা বৃক্কের মধ্যে নেফ্রন থাকে কয়টা জানো? একটা বৃক্কের মধ্যে নেফ্রন থাকে 10 থেকে 12 লক্ষ। ভাবা যায়? এবং যদি দুইটা বৃক্কের মধ্যে আমরা চিন্তা করি তাহলে আমাদের এটা কত হবে? 20 থেকে প্রায় 24 লক্ষ। 24 লক্ষ আমাদের কিডনিতে 20 থেকে 24 লক্ষ নেফ্রন। এবং এক একটা যে নেফ্রন আছে না, এক একটা নেফ্রন প্রায়, এই নেফ্রনের দৈর্ঘ্য প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার। কত? 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা। এক একটা নেফ্রন যদি 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা হয়, হিসাব করে দেখা গেছে যে এই যে 20 থেকে 24 লক্ষ নেফ্রনকে যদি লম্বালম্বি ভাবে যুক্ত করা যায়, এটা হবে কতগুলো জানো? এটা হবে এই যে 20 থেকে 24 লক্ষ নেফ্রন যদি লম্বালম্বি ভাবে যুক্ত হয়, এটা হচ্ছে 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার হবে। यानी कि 22.5 মাইল। 5 মাইল। বুঝতে পারছো কত দূর যাবে নেফ্রনটা? আল্লাহর কি অপরূপ সৃষ্টি রে ভাই। তো নেফ্রন, তাহলে একটা বৃক্কের মধ্যে নেফ্রন 10 থেকে 12 লাখ থাকতেছে, দুইটা বৃক্কের মধ্যে 20 থেকে 24 লাখ নেফ্রন থাকতেছে। বুঝছো? তাহলে এই যে নেফ্রনের যে গ্লোমেরুলাসটা আছে, এই গ্লোমেরুলাসের মধ্যে অসংখ্য কৌশিক জালিকা, প্রায় 50 থেকে 60টি কৌশিক জালিকা তৈরি হয়। এখানে কি হয়? রক্তটা আসে ছাকন প্রক্রিয়া, এই যে গ্লোমেরুলাসটাতেই ছাকন হয়। বুঝছো? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, নেফ্রন নিয়ে আর কোনো সমস্যা আছে? গ্লোমেরুলাস তাহলে কিসের মতো কাজ করে? ছাকনির মতো। এখানে কিন্তু তোমার কি হতে পারে, এমসিকিউ আসতে পারে যে গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে, বা নিচের কোন অংশটি ছাকনের মতো কাজ করে। তখন আমরা কি দাগাইতে পারবো না? তাহলে এই ছাকনের মতো কাজ করে এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে তরল উৎপন্ন হয়। তোমরা তো জানো একটা মানুষ প্রতিদিন কয় লিটার মূত্র ত্যাগ করে? 1.5 লিটার, মানে 1500 মিলিলিটার একদিনে সে মূত্র বিসর্জন করে।
আর বৃক্কের মধ্যে এক মিনিটে 125 মিলিলিটার রক্ত পরিশোধিত হয় এবং এই 1 মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। বুঝছো? তাহলে দেখা যাচ্ছে কি রক্ত যে পরিশোধিত হয় 99% রক্ত আবার দেহের মধ্যেই ফিরে আসে, দেহের মধ্যেই ফিরে যায়। বুঝছো? এই হচ্ছে নেফ্রনের হচ্ছে আমরা যে বিষয়গুলো জানলাম। বুঝতেও এখন আমরা পড়ব অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমোরেগুলেশনে কিসের ভূমিকা? বৃক্কের ভূমিকা। তোমরা কিভাবে পড়ছো এটা আমি জানি না, আমি একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই। দেখো অসমোরেগুলেশনটা কি? অসমোরেগুলেশন হচ্ছে অবিস্রবণিক চাপ। আমাদের দেহের মধ্যে পানি বেশি কম বেশি তো এগুলো হয়, তাই না? তো দেহের মধ্যে পানির কম বেশি হলে মূত্র কিভাবে তৈরি হবে, মূত্র কত লিটার উৎপন্ন হবে, তো এই সমতাটাকে সে বজায় রাখে, এটা সমতা করে। দেহের মধ্যে পানির সমতাটাকে রক্ষা করার জন্য ADH নামক একটি হরমোন কাজ করে। ADH নামক একটি হরমোন কাজ করে, অর্থাৎ অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই হরমোনটা কাজ করে, এই হরমোনটা আমাদের পানির সমতাটাকে কি করে? রক্ষা করে। তাহলে দেহে কি পানির পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে ADH হরমোনটা বেড়ে যায়। আর ADH হরমোন যখন বেড়ে যায় তখন আমাদের বৃক্ক থেকে মূত্র তৈরি হয় 0.5 মিলিলিটার। এর দ্বারা কি হয়? এর দ্বারা হয় কি আমাদের দেহের পানির পরিমাণটা ঠিক থাকে। দেখো কোন সময় যদি আমরা খুব বেশি পরিমাণে পানি খাই, খুব বেশি পরিমাণে পানি খেলে একটু সময় পর পর আমাদের কিন্তু মূত্র ত্যাগের ইচ্ছা জাগে, রাইট? আমি কি ঠিক বলছি? তোমাদের ক্ষেত্রে হয়েছে কি? অবশ্যই হয়েছে। যদি না হয় তাহলে পরীক্ষা করে দেখো। যদি তুমি কখনো বেশি পরিমাণে পানি খেয়ে যাও, বৃক্ক এটা বুঝে যে ওর জন্য কতটুকু পানি প্রয়োজন, এবং বৃক্ক এটাও বুঝে যে তুমি একটু বেশি পানি খেয়ে ফেলেছো। বৃক্ক বুঝে যে বৃক্কের কতটুকু পানি দরকার। সে যখন বুঝতে পারে যে তার পানির মাত্রাটা অধিক বেড়ে গেছে, তখন সে কি করে? কিছু সার্টেন সময় পর পর তার মূত্র থেকে ইচ্ছা জাগে, তখন আমরা মূত্রটা দেহ থেকে বাইরে বের করে দিই। ঠিক আছে? এর দ্বারা কি হয়? দেহের যে পানির সমতাটা এটা হচ্ছে রক্ষা থাকে। আর যদি কোনো কারণে এই যে পানি বেড়ে যায়, তাহলে রক্তের মধ্যে কি হচ্ছে? ADH কমে যায়। ADH কমে যাওয়ার কারণে মূত্র 16 মিলিলিটার, মানে বেশি পরিমাণে মূত্র উৎপন্ন হয়। এর দ্বারা কি হয়? আমাদের দেহের মধ্যে একটা অস্বাভাবিক প্রক্রিয়ার সৃষ্টি হতে পারত। এই জন্য বৃক্ক অসমোরেগুলেশনে অনেক বড় ভূমিকা পালন করছে। বুঝছো আমার কথা? বৃক্ক অসমোরেগুলেশনে অনেক বড় ভূমিকা পালন করে। তাহলে এই ADH হরমোনের দ্বারাই, ঠিক আছে, পানির মাত্রাটা যখন কমে যায়, দেহের পানির পরিমাণ যখন বেড়ে যায়, তখন কি করে? বৃক্ক পানি শোষণের ক্ষমতাটা কমে যায়। এটাই হচ্ছে অসমোরেগুলেশনের বৃক্কের ভূমিকা। এবং তোমরা ইন ফিউচারে ইন্টারমিডিয়েটে যখন যাবা, তখন এই অসমোরেগুলেশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা পাবো। তোমার বইয়ে খুব একটা বেশি কিছু নাই, তোমাদের বইয়ে অল্প কিছুই দেওয়া আছে। হ্যাঁ, এতটুকু একটু পড়লে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি পড়ব? এখন আমরা হচ্ছে পড়ব কি? এখন ডাস্টার কই গেল? এখন আমরা পড়ব বৃক্কে পাথর। কি পড়ব এখন? বৃক্কে পাথর। আমাদের টপিক প্রায় শেষ, বৃক্কে পাথর। এরপরে আমরা ডায়ালাইসিস সম্পর্কে একটু জানবো, আর জানবো কি? প্রতিস্থাপন। ঠিক আছে? পাথর। তাহলে মানুষের কিডনিতে ছোট আকারের
পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হচ্ছে বৃক্কের পাথর নামে পরিচিত। এর কিছু লক্ষণ আমরা পাবো, যেরকম শরীর ফুলে যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, ঠিক আছে, এই ধরনের কিছু লক্ষণ। এই ধরনের লক্ষণগুলো পেলে, অতিরিক্ত প্রোটিন চলে যাওয়া, এই ধরনের কিছু লক্ষণগুলো যদি আমরা কারোর মধ্যে পাই, তাহলে বুঝবো তার কি হয়েছে, বৃক্কের মধ্যে কি হয়েছে, পাথর হয়েছে। এটা খুব অত বড় কোনো কনসেপ্ট বা অত বড় কোনো বিষয় না। বৃক্কের পাথর বলতে কি, বৃক্কের মধ্যে যে ছোট পাথর জাতীয় পদার্থের সৃষ্টি হচ্ছে বৃক্কের পাথর। এরপরে আমরা জানি ডায়ালাইসিস। আচ্ছা, ডায়ালাইসিসটা কি জানো? যখন এই বৃক্ক হচ্ছে বিকল হয়ে যায়, বৃক্ক যখন বিকল হয়, হ্যাঁ, বৃক্কে যখন সমস্যা সৃষ্টি হয়, অকেজ হয়ে পড়ে, ঠিক আছে, তখন আমরা কি করি, তখন আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে, আচ্ছা বৃক্কের কাজটা কি, কাজটা তো আমরা শিখলাম তাই না? বৃক্কের কাজ কি? রক্তকে পরিশোধন করে রক্তের মধ্যে যে ক্ষতিকর যে বর্জ্য পদার্থগুলা, এই পদার্থগুলা বাইরে বের করে দেয় বৃক্কের মাধ্যমে। বৃক্ক এটা কি করে? পরিশোধন করে। যখন বৃক্ক অকেজ হয়ে যায়, বৃক্ক একেবারে অকেজ হয়ে পড়ে, তখন আমরা কি করি, একটা সিস্টেম বা একটা প্রক্রিয়ার মাধ্যমে ওই রক্তটাকে আমরা পরিশোধিত করি। যেরকম এখানে তোমার এই যে রেনাল ধমনী, রেনাল শিরা, হ্যাঁ, এই দিয়ে রক্ত আসে বৃক্কের মধ্যে ঢুকে, সেরকম ডায়ালাইসিস হচ্ছে এটা একটা প্রক্রিয়া, এটা একটা মাধ্যম, যেটার মাধ্যমে এই যে পুরা সার্কুলেটটা যে হয় রক্তটা, এটা আমরা কি করি, কৃত্রিম উপায়, এটা তো আমাদের আল্লাহ পাকের সৃষ্টি, ওইভাবে আমাদের দেহে ওইভাবে হয়ে যায়। যখন বৃক্কের সমস্যা হয় মানুষের, তখন হাতের শিরা ধমনীর মধ্যে এই যে মেশিন লাগিয়ে দিয়ে ডায়ালাইসিসের মাধ্যমে রক্তটা পরিশোধন করা হয়। এটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। তো ডায়ালাইসিস প্রক্রিয়া কি হয়, সম্পূর্ণ এরকম একটা সিস্টেম তৈরি হয়। সেখানে তারা একটা এরকম দুইটা নল দেয়, এবং দেহের যে আমাদের হাতের যে শিরা ধমনী, ওই ধমনী থেকে রক্ত যায়, ওখানে পরিশোধিত হয়, এবং যে ইউরেটার দিয়ে যে মূত্রথলিতে যে জমা হচ্ছিল আমাদের বর্জ্য পদার্থগুলো, সেরকম এখানে একটা তোমার থাকে, ঠিক আছে, এরকম একটা নল থাকে, সেখানে এই রক্তটা আসে, কি হয়, পরিশোধিত হয়। আমি যদি তোমাদেরকে একটু বিষয়টা দেখাই, ঠিক আছে, একটু যদি দেখাই, তাহলে তোমরা নিশ্চিত হবা আরো। তাহলে যখন আমাদের হচ্ছে বৃক্ক অকেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, তখন আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে, ডায়ালাইসিস যেটা নাম, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, রক্তটা পরিশোধন করি। তাহলে আমাদের হাতের শিরা ধমনী থেকে এরকম এখানে একটা মেশিনের মতো থাকে, যেটার মাধ্যমে রক্তটা পরিশোধিত হয়। রক্তটা কি হয়, পরিশোধিত হয়। আর এখানে একটা আমাদের ফ্লুইড থাকে, তারপর এদিক দিয়ে একটা রাস্তা দিয়ে এখানে একটা থাকে, এখানে হচ্ছে বর্জ্য ইউরিয়া, এই বর্জ্য পদার্থগুলো এখানে যুক্ত হয়, এবং রক্তটা এখান থেকে পরিশোধিত হয়। আবার এই আমাদের যে কি আছে, রেনাল শিরা, ওই এই যে রেনাল শিরা, এই রেনাল শিরা দিয়ে আবার রক্তটা সার্কুলেশন সেখানে চলে যায়। তারপরে আসো বৃক্কের প্রতিস্থাপন। বৃক্কের প্রতিস্থাপনটা কি, বৃক্ক যখন সম্পূর্ণরূপে অকেজ হয়ে যায়, তখন বৃক্কটা অনেক সময় যদি প্রতিস্থাপন করা লাগে, তখন আমরা কি করি, অন্য একটা সুস্থ মানুষের দেহ থেকে একটা বৃক্ক নিয়ে আসে, আমাদের যার সমস্যা তার দেহের মধ্যে যে বৃক্কটা প্রতিস্থাপন করা হয়, এটাই হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপনের কিছু বিষয় আছে, এই বিষয়গুলো এমসিকিউতে আসে। যেমন প্রতিস্থাপনের ক্ষেত্রে তোমাদের যেটা লাগে, সেটা হচ্ছে টিস্যু ম্যাচ হইতে হবে। টিস্যু ম্যাচ এমসিকিউতে আসে, টিস্যু ম্যাচ করা লাগবে। এবং নিকটাত্মীয় হলে নিকটাত্মীয়দের কিডনি দিয়ে আমরা হচ্ছে প্রতিস্থাপনও করতে পারি, ঠিক আছে। প্রতিস্থাপন প্রক্রিয়াটা আমাদের বইয়ের ভাষায় যেভাবে দেওয়া আছে, কোনো ব্যক্তি যখন তার প্রতিস্থাপন অকেজ হয়ে যায়, যখন বৃক্ক অকেজ হয়ে যায়, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহ থেকে প্রতিস্থাপন করায়, এটাই হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন বা বৃক্ক সংযোজন, ঠিক আছে। তাহলে আত্মীয় এবং আত্মীয়দের হলে ভালো হয়। তো এটার ক্ষেত্রে আমরা পড়বো বেশি না, কারণ এমনিতেই ক্লাস অনেক দীর্ঘ হয়ে গেছে। এমসিকিউ আর সিকিউর আমি একটু ধারণা দিব, দ্যাটস অল। এখানে প্রথম এমসিকিউটা বলে দেখি যে ইউরিয়া পরিশ্রুত হয় কোথায়, মালপিজিয়ান অঙ্গ, সংগ্রাহী নালিকায়, পেলভিসে না মেডুলায়। এটা রাইট অ্যান্সার হবে মালপিজিয়ান অঙ্গ। এই মালপিজিয়ান অঙ্গ কি ভাইয়া? এই মালপিজিয়ান হচ্ছে তোমার রেনাল কর্পাসলের আরেক নাম হচ্ছে মালপিজিয়ান, রেনাল কর্পাসল। ইউরিয়া পরিশ্রুত হয় যে গ্লোমেরুলাস, ধরতে পারছো, ওইখানে তো পরিশ্রুত হচ্ছে। নিচের কোনটি রেচন পদার্থ, অ্যামোনিয়া, অ্যালবুমিন, ফাইব্রোনেজেন, গ্লোবিউলিন, তাই অ্যামোনিয়া হবে। তো এমসিকিউ এরকম অনেক, তোমরা আমি যে নোটটা দিব এবং তোমরা বইটা যদি ভালোভাবে রিডিং করতে পারো, এমসিকিউর কোথাও আটকাবে না। সিকিউ কিভাবে আসে দেখো, আমি যে বোর্ডগুলো অ্যানালাইসিস করছি, তোমার সিকিউর মধ্যে এই যে এই ধরনের, ঠিক আছে, এরকম এরকম বৃক্ক দিয়ে এই ধরনের চিত্র আসবে। এটা খ, তারপরে তোমার হচ্ছে এই বৃক্কের চিত্র হয়তো দিতে পারে, এরকম একটা চিত্র আসবে, এটা খ নাম্বার। তো এরকম চিত্রে ক তো আসলো, গ নাম্বারে তোমার হচ্ছে কি আসবে, যে উপরের যে কলম চিত্র, এই কলম চিত্রে এখানে মনে করো এটা দিয়ে দিবে যে এ, তাহলে এই অংশটির কার্যকরী একক, কার্যকরী এককের বর্ণনা দাও।
বর্ণনা দাও এবং চিত্র আবশ্যক লিখে দিল। তাহলে কি করতে হবে এখানে, এই যে এটা কি, এটা হচ্ছে তোমার বৃক্ক, আর বৃক্কের মধ্যে কার্যকরী একক কি, নেফ্রন, নেফ্রনের চিত্রটা দিয়ে বর্ণনাটা দিয়ে দিতে হবে, শেষ। আবার খ নাম্বারে কিভাবে আসতে পারে, এরকম যে চিত্র দিয়ে বললো যে খ চিত্রের হচ্ছে গঠন বর্ণনা করো, গঠন। তাহলে গঠন বর্ণনা করলে তোমাকে চিত্র দিতে হবে, চিত্র দিলে একটু বেশি ফোকাস হবে। এই টাইপেরই কোয়েশ্চেন হয় যে নেফ্রনের বর্ণনা আর তোমার হচ্ছে বৃক্কের বর্ণনা। এখানে তোমাকে কি শিখতে হবে, যে বৃক্কটা মাস্ট, বায়োলজিতে অঙ্কন লাগবে, বৃক্কটা তোমাকে অঙ্কন করা শিখতে হবে, আর নেফ্রনটা খুব ভালোভাবে, এবং ওর নামগুলো সঠিকভাবে দিতে হবে, এবং গঠনটা তোমাকে সেভাবে বর্ণনা করতে হবে। তো সিকিউ হচ্ছে এই টাইপেরই সিকিউ থাকে, এর বাইরে এই অধ্যায় থেকে কোনো রকমের সিকিউ আসবে না। আমি যতগুলো বোর্ড দেখলাম এই সিকিউ, যে বৃক্কের গঠনের বর্ণনা আর তোমার নেফ্রনের গঠনের বর্ণনা। আর মাঝে মধ্যে কি আসে যে তোমার বলবে যে এই এ অংশটি, আরেকটা টাইপ হচ্ছে এই অংশটি বিকল হলে কি করা যায়, বা বিকল হলে তার কিভাবে পরিশোধন করা যাবে, তখন কি হবে, এটা ডায়ালাইসিসের বর্ণনা তোমাকে দিতে হবে, ডায়ালাইসিস, ঠিক আছে। তখন কি হতে হবে, এই যে ডায়ালাইসিসের বর্ণনা দিতে হবে। আর বৃক্ক প্রতিস্থাপনটা মাঝে মধ্যে আসে, যে আমরা কিভাবে বৃক্ক অকেজ এবং ওই অঙ্গটা অকেজ বা বিকল হয়ে গেলে কিভাবে আমরা প্রতিস্থাপন করতে পারবো, এই ডায়ালাইসিস আর প্রতিস্থাপন। আর হচ্ছে তোমার এই বৃক্কের গঠন আর নেফ্রনের বর্ণনা, এই তো এই কয়েকটা টাইপ। তো এগুলো পড়লে আশা করছি তোমরা এই অধ্যায়ে আর কোনো টেনশন থাকবে না, এই অধ্যায়ে তোমরা সকল কিছু পারবা। সো টাটা, আল্লাহ হাফেজ।